ঠিক এই মুহূর্তে বাংলাদেশে যাদের বয়স 18 থেকে 25 তারা কেউ বাংলাদেশে ভোট দিয়েছেন কিনা কিংবা বাংলাদেশে সুষ্ঠু ভোট হয় এটি আসলে তারা জানেন কিনা সেটি নিয়ে যেমন আমাদের প্রশ্ন করার সুযোগ রয়েছে, তেমনি বিগত 3টি নির্বাচন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে সেটি নিয়ে আমাদের যথেষ্ট বড় প্রশ্ন আছে। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, যেটি আমাদের সর্বোচ্চতম বা অন্যতম একটি দাবি ছিল। সেটি রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকের একই দাবি ছিল। অবশেষে গঠিত হয়েছে নতুন নির্বাচন কমিশন, আজ শপথ নিয়েছেন নির্বাচন কমিশন সদস্যরা। সবকিছু মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে ঠিক আমরা কোথায় দেখতে চাই, বাংলাদেশের আগামী প্রজন্ম এবার তাদের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন কিনা, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সুষ্ঠু নির্বাচনের শপথ, ভোটের সংস্কৃতি ফিরুক, এ নিয়ে আজকের ZSRM নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের দেশ সাম্প্রতিকে আমাদের মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, এই যে আমরা বলছিলাম আসলে একটা পুরো জেনারেশন কিংবা যাদের হাত ধরে আসলে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা পা রেখেছি, যেই গণঅভ্যুত্থান আমরা দেখেছি যাদের হাত ধরে, জেনজি, তাদের কারোর সাথে কথা বললে হয়তো তারা প্রত্যেকেই বলবেন তারা কেউ ভোট দেননি, কিংবা আসলে বাংলাদেশে যে ভোট দিয়ে নিজের পছন্দ মতো জনপ্রতিনিধি বেছে নেবার সুযোগ আছে সেটিও হয়তো তারা জানেন না। সেই ধারা থেকে আমরা বেরোবার চেষ্টা করছি এবং সেই ধারার প্রথম পদক্ষেপটি হয়তো ছিল পুরোপুরি নতুন করে একটি ইলেকশন কমিশন গঠন করা, সেটি আমরা দেখেছি এবং নির্বাচন কমিশনার হিসেবে আজকে আমরা দেখেছি শপথও গ্রহণ করা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, প্রত্যাশার যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি কিংবা ঠিক যেই জায়গা থেকে যে অন্ধকারে আমরা ছিলাম এতদিন নির্বাচন কমিশন নিয়ে, সেই অন্ধকার কাটিয়ে উঠছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভির অগণিত দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটা দেখছেন। দেখেন, আমি প্রথমেই আপনার আলোচনায় যাওয়ার আগে আমি যারা এই জেনজি যাদের কথা বলছিলেন, প্রায় 1581 জন যুবক প্রাণ বিসর্জন দিল শুধুমাত্র একটি মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য। আপনি যেমনটি বলছিলেন যে 3টি নির্বাচন 111-এর পরে বা বাংলাদেশের স্বাধীনতার পরে যে কয়টি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করা হয়, সমস্ত নির্বাচন কিন্তু হয়েছে দলীয় সরকার বিহীন অবস্থায়। তো সেই জায়গায় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন করবে। সুষ্ঠু নির্বাচন না করা ছাড়া তাদের কোনো সামনে কোনো পথ খোলা নেই, কোনো বিকল্প নেই। বিকল্প নেই এই কারণে যে এখনো তো মানুষ মুগ্ধর সেই পানি পানি চিৎকার সেটা শুনতে পায়, আসাদের সাইদের সেই রক্তমাখা সার তারা দেখে, রাস্তায় গেলে বিভৎস শব্দগুলো আমরা শুনতে পাই। তো সেই জায়গাতে লড়াইটা ছিল মূলত মানুষের স্বাধীন মতামত প্রকাশ করা এবং তাদের মতামতের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকারটি হবে জনগণের সরকার। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার পথটা রুদ্ধ করেছিল বিগত সরকার। আপনি যদি 14 নির্বাচনের কথা বলেন, 18 নির্বাচনের কথা বলেন, 24 নির্বাচন কথা বলেন, কোনটার চেয়ে কত বেশি খারাপ এটা নিয়ে বোধহয় গবেষণা করার সময় হয়তো গবেষণা হবে যে কার চেয়ে কতটা খারাপ ছিল। একটা ছিল ভোটারবিহীন নির্বাচন, 153টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল। এটি বোধহয় গণতান্ত্রিক ইতিহাসে বিশ্বে বিরল, সেটি বাংলাদেশে ঘটেছে। 18 যদি বলেন রাতে ভোট হয়ে গেল, দিনের বেলা ভোট পাওয়া গেল না, কবরের মানুষ ভোট দিল, এটিও বিরল। 24-এ তো তুমি আমি নির্বাচন। সেই জায়গায় থেকে আমি প্রথমেই নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে, খুব বেশি আলোচিত কমিশন এমনটি আমি বলবো না। আলোচনা ওই অর্থে যে আমরা যখনই দেখেছি যে কোনো নির্বাচন কমিশন দলীয় সরকার গঠন করেছে, তারা চেষ্টা করেছে তাদের মতাদর্শে, তাদের ভাবাদর্শে বা যাদের মাধ্যমে তাদের ক্ষমতায় আসা মোটামুটি পাকাপোক্ত বা নিশ্চিত হবে এরকম লোক দিয়ে। কিন্তু নির্বাচন কমিশনের গঠনের মধ্যে দিয়ে অন্তত আমরা যে নির্বাচনী ধারায় ফিরে যেতে চাইছিলাম কিংবা গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে তো নির্বাচন আমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে তো আমরা প্রবেশ করেছি। এবং আপনি যেটি বলছিলেন যে যারা আসলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বরত আছেন বা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আজকে যারা শপথ নিয়েছেন, বাংলাদেশের মানুষের আসলে নির্বাচন কমিশনারকে ঘিরে অনেক ধরনের প্রশ্ন আছে। নির্বাচন কমিশনার আসলে সবসময় একটা পুরো জেনারেশন হয়তো ভাবে তারা দলীয়ভাবেই নির্বাচিত হন বা দলীয়ভাবেই কাজ করেন, সেটি তো একেবারে পুরোপুরি ভুল ধারণা। সেটি আমাদের বোঝার সময় এসছে কিনা? দেখেন, এই বোঝার সময়টা তো নিশ্চয়ই আসছে, না হলে মাঠের যে বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারা কিন্তু পজিটিভ কথা বলছে
যে আমরা ক্ষমতায়, আমি বিএনপির কথা বলছিলাম, যে আমরা ক্ষমতায় আসতে হবে এমনটি নয়, বরং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করুক, সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে একটা কথা, নির্বাচন কমিশন আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমার প্রত্যাশার জায়গাটা হলো যে জনগণ যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এককভাবে কোনো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোট উপহার দেবেন জাতিকে, এটি বোধহয় এখন পর্যন্ত অনেকগুলা কিন্তুর উপর নির্ভর করে। এক নম্বর কিন্তু হলো সংবিধানটাকে সংশোধন করতে হবে, যে করে সংবিধান সংশোধনকে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো চাইছে, নাকি তারা ভাবছে সংবিধান সংশোধন করতে গেলে তারা নির্বাচন থেকে আরো দূরে সরে যাবেন? খুবই ছোট অধ্যাদেশ জারি করে খুব ছোট ছোট কয়েকটি সংবিধান সংশোধন, যেরকম দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলা আছে, সেখানে আপনি অন্তর্বর্তী বলেন, তত্ত্বাবধায়ক বলেন, সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে, সংযোজন করতে হবে। 300 পার্লামেন্ট মেম্বারকে বহাল রেখে 300 পার্লামেন্ট নির্বাচনের যে ব্যবস্থার কথা সংবিধানে বলা আছে, সেটাকে আপনি সংশোধন করতে হবে। এবং এই নির্বাচন সুষ্ঠু করার জন্য দ্বিতীয় যে কিন্তুটি, সেটি হলো আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রের বাহিনীতে পরিণত করতে হবে। তারা যেন কোনো একটি গোষ্ঠীর বা কোনো একটি দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়, এবং জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পদে পদে বাধা তৈরি যেন না করে। অর্থাৎ অনেকগুলো আসলে ক্রাইটেরিয়া রয়েছে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। সেটি যেমন সত্যি অধ্যাপক ডক্টর হাসনাত আলী, বাংলাদেশে আমরা অদ্ভুত এক ধরনের ধারা দেখেছি যে বাংলাদেশে একটি সরকার যখন তারা পালিয়ে গেল পুরো দেশ ছেড়ে, সেই সময় নির্বাচন কমিশনার যিনি ছিলেন তাকেও আসলে পদত্যাগ করতে হয়েছে, কিংবা তিনি এতটাই দলীয়করণ হয়ে গিয়েছিলেন যে তার প্রতি মানুষের কোনো আস্থা নেই, অথচ সেই নির্বাচন কমিশনের থাকার কথা ছিল সবচাইতে বেশি নিরপেক্ষ। সেই নিরপেক্ষতার জায়গাটিতে এবারে যারা নির্বাচন কমিশনার আছেন তাদেরকে আপনি আনতে পারছেন না? দেখেন, আমি কিন্তু একটা কথা বলছিলাম যে প্রত্যেকটি সরকার কিন্তু তাদের ভাবাদর্শের লোক নিয়োগ করতে চেয়েছে। এবার যে সরকারটি আছে তাদের কিন্তু রাজনৈতিক কোনো এজেন্ডা নেই, তাদের ক্ষমতায় যেতে হবে এরকম একজন ব্যক্তিকেও আপনি খুঁজে পাবেন না, প্রধান উপদেষ্টা থেকে একেবারে সকল উপদেষ্টা পর্যন্ত। তাদের এজেন্ডা হলো একটা, বৈষম্যহীন বাংলাদেশ। তাদের এজেন্ডা হলো মানুষের বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তাদের মূল জায়গাটি হলো যে এই যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে দলীয়করণ করার মধ্য দিয়ে দুর্বল করে দেওয়া হলো, ভঙ্গুর করে দেওয়া হলো, সেখানে মোটা দাগে কিছু সংস্কার করে একটি নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে বা রাষ্ট্রের দায়িত্ব প্রদান করে তাদের সরে যাওয়া। অতএব সেক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন মোটা দাগে দলীয়করণের কোনো অভিযোগ বা একেবারে দল দাস বা সেবা দাসের মতো ভূমিকা রাখা তাদের চাকরি জীবনে, কোন একটি সরকার পতন হলেই যে আসলে নির্বাচন কমিশনার কেউ চলে যেতে হবে তাদের সাথে একযোগে, সেই সুযোগ আর বাংলাদেশে যেন না আসে, সেই দৃশ্য আমরা আসলে আর দেখতে চাই না। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি নিজেরাই আবার হিসাবের বাইরে গিয়ে কাজ করেন, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন গঠন করেছি, আমরা সবাই হয়তো চাইছি, কিন্তু রাজনৈতিক দলগুলোরও তো আসলে সংশোধনের জায়গা আছে, তারা হিসাবের বাইরে গিয়ে কোনোভাবে নতুন সমীকরণ আনার চেষ্টা করতে পারেন কিনা? দেখেন, আপনাকে আমি একটা কথা বলি, এবার কিন্তু রাজনীতিতে অনেকগুলা ভালো খবর কিন্তু আছে। আপনি কি কখনো এর আগে কল্পনা করেছেন যে বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বা অন্য কোনো বৃহৎ দল তারা নিজেরাই বলবে যে পরপর 2 টার্মের বেশি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না? আপনি কি কখনো ভেবেছেন এই 24-এর আগেই, এই 5 তারিখের আগে, যে তারা বলবে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে? তারা কখনো কি বলে, আপনি চিন্তা করেছেন যে আমরা ক্ষমতায় যেতে চাই না, বরং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হোক? এটি আপনি কখনো বলতে শুনেছেন? এখন তো বলছে, এবং এই যে মানুষ কিন্তু প্রত্যেকটি কথা কিন্তু তাদের মস্তিষ্কে কিন্তু ধারণ করছে। আপনি যদি না করেন, আর এই জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আর জনগণ যদি তাদের ভোটাধিকার যদি ফিরে পায়, তাহলে আপনি এটি ভাবার কোনোই কারণ নেই যে আপনি বছরের পর বছর ক্ষমতায় থাকবেন। যে জনগণ সিদ্ধান্ত নিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করলো, সেই জায়গায় গণতন্ত্র ফিরে আসার পথে যখন বাংলাদেশ, তখন কোনো একটি গোষ্ঠী যদি এই গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা করে, মানুষের ভোটাধিকার অনিশ্চিত করার চেষ্টা করে, সেই পথটি বোধহয় খুব বেশি সহজ আর বাংলাদেশে হওয়ার কথা। কিন্তু আমরা আসলে নির্বাচনে যেটি দেখতে চাই সেটা হচ্ছে স্বাধীনভাবে আমি ভোট দিতে পারবো। সাধারণত একটি লাইনের সাথে আমরা সবাই পরিচিত, আমরা সবাই বলে থাকি যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সেইটি হয়তো আমরা ভুলে গিয়েছিলাম, কিংবা হয়তো সুযোগও ছিল না আমাদের সামনে। সেই সুযোগ নিশ্চিত করা এখনকার নির্বাচন কমিশন কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব কিনা? যেহেতু সামনে অনেক চ্যালেঞ্জ, আপনি বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা নেই, পুরো এক ধরনের অবকাঠামোগত আমাদের পরিবর্তন প্রয়োজন, আমাদের প্রশাসনিক এক ধরনের বিরাট পরিবর্তন প্রয়োজন। সেই সব কিছু পরিবর্তন না করে আসলে যদি আমরা দ্রুত নির্বাচন ব্যবস্থায় এগিয়ে যেতে চাই, সেভাবে আসলে নিজেদের ভোট নিজেরা দিতে পারবো কি? দেখেন, এখন পর্যন্ত কেউ দ্রুত নির্বাচনে যেতে বলেছে এমনটা আমি শুনিনি,
বরং তারা বলেছে, আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করছেন, যে আইন শৃঙ্খলা বাহিনী কাছে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, এটা তো সরকারের কোনো বাহিনী ছিল না, রাষ্ট্রের কোনো বাহিনী ছিল না। জনগণ প্রত্যাশা করে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের বাহিনীতে পরিণত হবে। সেই গতিটা হয়তো ধীর হবে না কেন? যদি একটি নির্দিষ্ট জেলা থেকে যদি 37,000 বা 35,000 বা 24,000 যদি কনস্টেবল পুলিশে নিয়োগ হয়, তাদেরকে দিয়ে আপনি রাষ্ট্রের বাহিনীতে পরিণত করবেন, শুধু ডিফিকাল্ট। পুলিশ বাহিনীতে যদি আপনি চিন্তা করেন, একটি জেলার সমস্ত কর্তা ব্যক্তিরা ছিলেন একটি জায়গায়, আপনি মেধাবী যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছিলেন ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছেন, পদোন্নতি দেননি। এই যে না দেওয়ার মধ্য দিয়ে যে বাহিনীর মধ্যে এক ধরনের হতাশা, আমি মনে করি এটা দ্রুতই কেটে যাবে। নতুন আইজিপি মহোদয় নিয়োগ হয়েছেন, ডিএমপির কমিশনার নিয়োগ হয়েছেন, তারা অত্যন্ত দক্ষ কর্মকর্তা। আপনি জানেন তাদেরকে তাদের চাকরি করতে দেওয়া হয়নি, তাদের চাকরির স্বাভাবিক বয়স শেষ হওয়ার আগেই ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে আপনাকে কিন্তু ফিরে আনতেই হবে। শুধু আপনি নির্বাচন দেবেন আর আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের বাহিনী কিন্তু সেক্ষেত্রে আসলে পুরো নির্বাচনের এক ধরনের যে মলাট, যদি আমি বলি, পুরো মলাট আসলে পাল্টে ফেলতে হবে, সেটি কতখানি সম্ভব? সেখানে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ কাজ করছে কিনা, যেহেতু আমরা বলছি আমরা পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছি, সেই ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসা সম্ভব হবে কি? দেখেন, আপনি সবগুলো মলাট পরিবর্তন করার দরকার নেই, বরং যে যে জায়গাগুলো মলাটগুলো ছিন্ন হয়ে গেছে বা ছিদ্র হয়ে গেছে সেগুলো আপনি ফিল আপ করেন। আপনি সমস্ত মলাট যদি পূরণ করতে যান, অনেকগুলো উইন্ডো কিন্তু চলে যাবে। এখনই আপনি দেখেন যে এই সরকারকে বিভিন্ন কারণে সমালোচিত করার জন্য কত রকমের দাবি এই ঢাকার রাজপথে। কোথায় ছিল তারা 18 বছর? এই সংকট কি এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে? আজকে যে সংকটের কথাগুলো বলে কথা নাই, বার্তা নাই, আপনি রাস্তা বন্ধ করছেন, আপনি কলেজ বন্ধ করছেন, আপনি কলেজকে বিশ্ববিদ্যালয় চান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হলো, আপনি সাধারণ মানুষের এই চলাচল ব্যাহত করছেন কেন? কেন আপনি 18 বছর বিশ্ববিদ্যালয় চাননি? কেন আপনি 18 বছর এই পদোন্নতি চাননি? কেন আপনি 18 বছর এই সমস্ত বৈষম্য নিয়ে কথা বলেননি? তাহলে আপনি যাদের কথা বলছেন, আসলে যেভাবে নানানভাবে আমরা দেখছি যে এক ধরনের দাবি দাওয়া নিয়ে প্রায়শই ঢাকার রাজধানীর রাজপথগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে, রেল লাইনে আসলে ছুঁড়ে মেরে আমি দেখছি শিশুদেরকেও আসলে আহত করা হচ্ছে, যেটি একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে বলে আপনারা মনে করেন কি? ষড়যন্ত্র না থাকলে তো এমনটি হবার কথা নয়। আমি বললাম, যারা গত 14 বছর এ সমস্ত, এটা তো এই সরকারের সৃষ্ট না, আমি আবারও বলছি, এই সরকারের সৃষ্ট সমস্যা নয়। সমস্যার সৃষ্টি হয়েছে একটি অগণতান্ত্রিক, অনির্বাচিত, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য। তারা যা চেয়েছে, যেভাবে চেয়েছে, যেমন করে করতে চেয়েছে তেমন করে করেছে। তখন তারা কোথায় ছিল? তাহলে তখন যদি প্রতিবাদ করতেন, আমি সাধুবাদ জানাতাম। তাহলে এখন আপনি একটা অন্তর্বর্তীকালীন বিশেষ পরিস্থিতির একটা সরকারকে পদে পদে বিব্রত করার জন্য যে সমস্ত দাবিগুলো উত্থাপন করছেন, সেটি আদায় করার জন্য আপনার যে গণতান্ত্রিক যে অধিকারের জায়গাটুকু আলোচনা করা, স্মারকলিপি দেওয়া, তাদের সাথে নেগোসিয়েশন করা, সেই কোনো পথ অবলম্বন না করে আপনি সম্পূর্ণ অগ্রহণযোগ্য পদ্ধতি অবলম্বন করে আপনি এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে চাচ্ছেন। এখান থেকে রাজনীতির মাঠে এমন কেউ আছে যারা আসলে এক ধরনের অন্যরকম পরিবেশ তৈরি করতে চায়, কিংবা তারা কি এতটাই প্রভাবশালী তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যাদের এই আন্দোলনের ফলাফল স্বরূপ আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই আমাদের সেই আদায়টিকেও তারা নষ্ট করতে পারে? দেখেন, এখন পর্যন্ত যারা, যদি এই 24-এর কথাই বলি, 1581 জন মানুষকে হত্যা করলো, যাদের কথা মতো, তারা কি অনুতপ্ত হয়েছে? জাতির কাছে ক্ষমা চেয়েছে? ক্ষমা না চেয়ে যখন আমরা ভিডিও ক্লিপ দেখি, টেলিফোন কনভারসেশন দেখি যে তালিকা করো, আমি তো সার্টিফিকেট পেয়ে গেছি, ফিরে এসেই করব, তাহলে তাদের মধ্যে তারা যে ষড়যন্ত্র করছে, এটা তো আমার বলার অপেক্ষা রাখে না। তাদের টেলিফোনিক কনভারসেশন, তাদের যে হুমকি ধামকি, এখানে তো রাতারাতি তো শেষ হয়ে যায়নি এই সমস্ত যারা অপকর্মগুলো করেছে। তবে রাজনীতির মাঠের পরিস্থিতি যদি আমরা চিন্তা করি, নির্বাচনের আগে যে পর্যায়টিতে আমরা এই মুহূর্তে আছি, যে বাস্তবতা আমরা দাঁড়িয়েছি, সেটা কি খুব একটা ভালো নয়? দেখেন, আমার সন্তানরা এখনো কিন্তু রাস্তায় পাহারারত আছে। আপনি চাইলেই আপনি তালমাতাল করে দেবেন, সেটি কিন্তু হচ্ছে না এবং হতে দেবে না। এবং আমি আরেকটি কথা বলি, যে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, আমি আগেই বলেছি, এই সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এই সরকারের উদ্দেশ্যটা হলো যে যেখানে যেখানে সংস্কার করে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়, সেটি দিয়ে কাজ করছে। হ্যাঁ, কাজের গতি যদি আরেকটু বাড়তো, বৃদ্ধি পেত, যদি আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা যদি আরেকটু দৃশ্যমান হতো, যদি প্রশাসনে যদি, আমি কিন্তু একটাও বলছি না করছে না, করছে তো।
কারণ 18 বছরের জঞ্জাল মাত্র 2 মাসে বা 3 মাসে পরিষ্কার করে ফেলে দেবেন, এটি কোনোভাবেই সম্ভব নয়। ওনারা কাজ করছেন। তবে আমি কিন্তু আপনি কাজের গতির কথা বলছিলেন, যে ধীর গতি আমরা দেখছি, সেইখানে আমরা সবচেয়ে বেশি যে শব্দটি শুনেছি যৌক্তিক সময় দেওয়া হবে, সেই যৌক্তিক সময় আসলে আমাদের কতখানি, কিংবা আসলে বিএনপি বলছিল যে 16 নভেম্বর যখন অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হয়েছে, যে ভাষণ আমরা শুনেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের, সেই ভাষণে নির্বাচনী রোড ম্যাপ নেই, সেটি নিয়েও তারা অনেকটা হতাশা প্রকাশ করেছে। নির্বাচনী রোড ম্যাপ পাওয়ার সময় তো নিশ্চয়ই এতদিন আমাদের এসছে, সেটি নিয়ে আসলে আমাদের এখন প্রশ্ন তোলার সুযোগ আছে। দেখেন, আমি একটা কথা বলি, রাজনৈতিক দলেরা বলছেন, কারণ রাজনৈতিক দল নির্বাচন চাবে, নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পরিবর্তন হবে, এটা তো খুবই স্বাভাবিক, এখানে তো অস্বাভাবিকতা তো কিছু নেই। কিন্তু সমস্যা যে জায়গায় হলো, সেটি হলো সংস্কারের জন্য গঠিত কমিটি 90 দিনের মধ্যে তাদের রিপোর্টটা দেবে। রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সাথে কথা বলা যাবে, কথা বলার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের মূল স্রোতে তারা যাবে। দেশ কিন্তু নির্বাচনের পথে কিন্তু যাত্রা শুরু করেছে এই নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে। আপনি নির্বাচন কমিশনের সংস্কার করবেন না, কারা করবে? যদি এই নির্বাচন কমিশন গঠিত না হতো, তো ওখানে কি সরকার কমিশন সংস্কার করে দেবে? বরং নির্বাচন কমিশন থেকে সুস্পষ্ট প্রস্তাব যেগুলো আসবে, সেই প্রস্তাবগুলো অধ্যাদেশ আকারে জারি করে সেই জায়গার জঞ্জালগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। যৌক্তিক সময়ের কথা বলছি, দেখেন, যদি আপনি বেশি সময় নেন, ইতিহাস বলে যে অন্তর্বর্তীকালীন সরকার বেশি সময় নিলে খুব বেশি সুফল পাওয়া যায় না। তবে মূল কনসেন্ট্রেশন যেটা আমরা বলি, মানে আর্থিক ক্ষেত্রে এক ধরনের সুশৃঙ্খলতা আসছে, সরকার প্রশংসা পেতেই পারে। দ্রব্যমূল্যের যে জায়গাটুকু সরকার চেষ্টা করছে, মূল্যস্ফীতি, কর্মসংস্থান না হওয়া, তারপর এই যে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা দেশ থেকে পালিয়ে যাওয়া এবং মানি লন্ডারিং করা, সেই ফ্যাক্টরিগুলোকে না চলা, এগুলো ক্ষেত্রে কিন্তু এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ কিন্তু আছে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, দেশবাসী কিন্তু ঐক্যবদ্ধ, জাতি কিন্তু ঐক্যবদ্ধ দুর্নীতিবাজদের বিরুদ্ধে, জাতি কিন্তু ঐক্যবদ্ধ একটি সুষ্ঠু নির্বাচনের পক্ষে, গোটা তরুণ সমাজ ঐক্যবদ্ধ যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং আপনি যেমনটি বলছিলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই পরিবেশটা তৈরি করার কোনো বিকল্প এই সরকারের হাতে নেই। এই সরকারকে সেটা করতেই হবে। কিন্তু সংস্কার তো নিঃসন্দেহে প্রত্যেকে নিজের থেকে শুরু করা প্রয়োজন, তেমনি রাজনৈতিক দলগুলোর মাঝে একটি বড় সংস্কার প্রয়োজন। বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস আমরা যদি দেখি, সেখানে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের পথে হাঁটছে কিনা, তাদের মাঝে বড় কোনো পরিবর্তন আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। না, আপনি পারছেন তো, আমি বললাম না যে অলরেডি দেশের বৃহত্তর একটি দল, আমি নামই বলি বিএনপি, তারা 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে জাতির সামনে, যা অত্যন্ত স্পষ্ট, এবং তারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ। সেটি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরবর্তী সময় আসলে তারা এই সংস্কারের ধারা অব্যাহত রাখবেন, সেটি আমরা আসলে দেখবো কিনা। আমি একটি বিরতি নিয়ে ফিরতে চাই, দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আমরা সংস্কারের কথা বলছিলাম, রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের কথা বলছেন এই মুহূর্তে, তারা আসলে নির্বাচনের পরবর্তী সময়ে সংস্কারের কথাগুলো মনে রাখবেন, সেটি আমরা প্রত্যাশা করতে চাই। তেমনি নির্বাচন কমিশন নতুনভাবে গঠিত হয়েছে, তাদের এক ধরনের সংস্কার প্রয়োজন কিনা, যেহেতু নির্বাচন কমিশনের প্রতি আসলে মানুষের অনাস্থার জায়গা তীব্রভাবে আসলে তৈরি হয়েছে, তারা আস্থার জায়গায় ফিরে আসবেন কি করে? সততার প্রশ্নে, কিংবা আমি যদি বলি নিরপেক্ষতার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বারবার বাংলাদেশে যারা এই নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন তাদেরকে। সেই জায়গাটিতে এবার তার আসলে কতখানি তাদের পরীক্ষার ফলাফল স্বরূপ ভালো ফল আমরা পাবো? দেখেন, আমি আগেই বলছিলাম যে মূলত আমাদের দেশের অধিকাংশ নির্বাচন কমিশনগুলো গঠিত হয়েছিল রাজনৈতিক দলের দ্বারা, যারা ক্ষমতায় থাকতো। এর ফলে তারা সবসময় চিন্তা করতো যে আগামী নির্বাচন যেন তেন প্রকারে একটি প্রভাব বিস্তার করে বা বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে তারা ক্ষমতার আরেকটি মেয়াদ বৃদ্ধি করে নেবে। এই সরকারের যেহেতু সেরকম কোনো উদ্দেশ্য নেই, তাহলে এই নির্বাচন কমিশনের ব্যর্থ হওয়ার তো কোনো সুযোগ নেই, এই নির্বাচন কমিশনের তো কোনো পিছুটান নেই। আর এই গত যে নির্বাচন কমিশন, আউয়াল নির্বাচন কমিশন, তারা আপনি নিজে জানেন যে স্পিকারের কাছে চিঠি দিয়ে তাদের ক্ষমতাকে খর্ব করেছিল। তো এই নির্বাচন কমিশন আমি তো প্রত্যাশা করব যে আজ শপথ নিয়েছে, কাল থেকেই কাজ শুরু করবেন, এবং যে যে জায়গায় ওনাদের সক্ষমতা দরকার, যে যে জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী বা সমস্ত সংস্থাকে নির্বাচনকালীন সময়ে লিড করার জন্য বা তাদেরকে পরিচালনা করার জন্য যেখানে যেখানে যা যা দরকার, এ ধরনের একটি কনক্রিট প্রস্তাব স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেবেন, এবং সেটি সংশোধিত আকারে অধ্যাদেশ আকারে প্রকাশ করবে সরকার। এইটুকু তো প্রত্যাশা আমরা করতে পারি। তাদের অন্তত বারবার সততার প্রশ্ন কিংবা নিরপেক্ষতার প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিংবা আবার আসলে আমরা যদি একটু
অন্যভাবে চিন্তা করি, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন গঠন হতে যেমনটা খুশি হচ্ছে, তেমনি বেশ কিছু রাজনৈতিক নেতাদের আমরা এটিও বলতে শুনেছি, তারা বলেছেন যে আসলে যাদের সম্পর্কে তেমন কিছু জানি না তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সেটি একটি বড় সমালোচনার কারণ হতে পারে। দেখেন, আপনি যদি নির্বাচন ফুল কমিশনের কথা চিন্তা করেন, জানা বেশি খুব গুরুত্বপূর্ণ নয়। আমি যতদূর দেখেছি তাদের কর্মময় জীবনের যে অতীতটা, সেখানে কোনো কালিমা, সেখানে কোনো অভিযোগ, সেখানে কোনো সমালোচনা আমি কিন্তু চোখে দেখিনি। জানি না, আপনার জানার দরকারটা কি? আপনি তো ফল চান। আপনি তো চান এই নির্বাচন কমিশন সক্ষমভাবে মাথা উঁচু করে, মাজা সোজা করে দাঁড়িয়ে একটি নির্বাচন করবেন, এবং শুধু নির্বাচনই করবেন না, আপনি তন্নি আপনার ভোটটা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যে দিতে পারেন এবং নির্ভয়ে ফিরে আসতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করবেন। তো এটি করার ক্ষেত্রে ব্যক্তি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের নৈতিকতা। এই প্রশ্নটি আমি করতে চাইছি, যাদের সততার প্রশ্ন আসলে বারবার উঠছে, তাদের সততার মধ্য দিয়ে আসলে আমাদের দেখাতে হবে যে আমাদের দেশে আর নির্বাচন কমিশনের ফেল করার কোনো সুযোগ নেই। যে অনাস্থার জায়গাটিতে আমরা চলে গেছি, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। অথবা ডক্টর হাসান, তাহলে আমি যদি উদাহরণ দিয়ে বলি, আপনি নিজে একজন ভিসি, আপনি এখনো মেট্রো রেলে চড়ে বেড়াচ্ছেন, সেইটা আমরা সবাই দেখেছি, আমরা সবাই জানি। সেইভাবে আসলে সততা উদাহরণ বাংলাদেশে যারা এর ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা পাবো কিনা, সেই সংস্কারের জায়গাগুলোতে আমরা আসতে পারি। দেখেন, আমি এটি কেন, বিশ্বের তো বহু জায়গাতে এরকম ঘটনা ঘটে। আপনি যদি ফ্রান্সের কথা বলেন, কানাডার কথা বলেন, লন্ডনের কথা বলেন, অহরহ তারা ঘুরে বেড়াচ্ছে। দেখেন, এটি একটি ভাইরাল হয়ে গেছে। আমি শুধু ছোটো করে বলি, আমার নিজেকে এটাকে ভাইরাল করার কোনো বিষয় ছিল না। ছিল হলো, আমি উত্তরাতে থাকি, উত্তরা থেকে আমার অধিকাংশ কাজগুলো একটা নব্যসৃষ্ট প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ইউজিসিতে, সেখানে যাইতে আমার সময় লাগে 1.5 ঘন্টা 2 ঘন্টা যানজটের কারণে, অপরিকল্পিত নগরায়নের কারণে, কোনো সুষ্ঠু পরিকল্পনা না করে এই যে অজস্র গাড়ি, সরু রাস্তা, এটাকে সেভ করার জন্য যে আমার সময় দরকার। আমার পাশাপাশি আমি তো সচিবালয়ে যাই, তো এই সচিবালয়ে কিন্তু যাইতে সময় লাগে প্রায় 30 মিনিট মেট্রো রেলে। আপনি যদি গাড়ি নিয়ে চলে যেতে চান, জ্বালানি এবং সময় দুটাই আপনার ব্যয় হয়। আমি তো মনে করি অনেক সচিবালয়ের বড় বড় কর্মকর্তারা মেট্রো রেলে ওঠেন। হয়তো আমি একজন ভাইস চ্যান্সেলর, আপনাদের মিডিয়ার মাধ্যমে হয়তো 2 জন কেউ চেনে, কেউ একজন দেখে, কেউ একজন দিয়েছে। তবে পরিবর্তন কিন্তু হয়েছে, পরিবর্তন কিন্তু হচ্ছে। পরিবর্তন যদি না হতো তাহলে আমাকে বলেন তো, ব্যাংকগুলো আর্থিক অবস্থাগুলো ঘুরে দাঁড়ালো কেন? পরিবর্তন যদি না হতো তাহলে কেন আজকে আস্তে আস্তে একটু একটু করে মানুষ স্বপ্ন দেখছে যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে? একটু একটু করে মানুষ আশাবাদী হচ্ছে যে এই মুহূর্তে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, মানুষ মনে করে যাদেরকে 18 বছর নির্বাচনী যুদ্ধে বা নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে বাধা তৈরি করে থেকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যাদের প্রতি মামলা, হামলা, গ্রেপ্তার, কত কিছু না করা হলো, তারা যখন বলে যে আমরা ক্ষমতা যেতে চাই না, আমরা শুধু সুষ্ঠু নির্বাচনী পদ্ধতি দেশে প্রতিষ্ঠিত হোক, সেটি দেখতে চাই, তাহলে আপনি কি আশাবাদী হবেন না? বিএনপির কথা বলছিলেন, তারা বলছেন যে তারা ক্ষমতা যেতে চান না। কিন্তু আমি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাকে প্রশ্ন করি, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাধারণত বড় দুটো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং তারা নিজেরাও খুব ভালো করে জানে ভোটের মাঠে যদি ভোট দেওয়ার সুযোগ থাকে, বাংলাদেশের ইতিহাস যা বলে কোনো একবার হয়তো আওয়ামী লীগ জয়ী হয়েছে, কোনো একবার হয়তো বিএনপি জয়ী হয়েছে। আমি জাতীয় পার্টির উদাহরণ খুব একটা আনতে চাই না। এবার আসলে জাতীয় পার্টি যে অবস্থানে আছে কিংবা বিএনপি যে অবস্থানে আছে, তারা অনেকটাই নিশ্চিত যে যদি একটি ভোট হয় বাংলাদেশে, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে। সে কারণেই তারা এভাবে বলছে কি না? আমি নিশ্চিত না, এটা আমি কখনোই মনে করি না। আপনি দেখেন, যখন এই 31 দফাটা কিন্তু ঘোষণা করেছে বিএনপি এই 5 তারিখের বহু আগে, নির্বাচনেরও আগে, এটি হলো তাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তনের জায়গাটা, বা একটা রাষ্ট্র কাঠামো 52 বছরে যে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত সুফল এখনো না থাকা, এবং এই যে জনগণের যে রাষ্ট্রের প্রকৃত মালিক, সেই মালিকদের কাছ থেকে যে মালিকানা ছিনিয়ে নিয়ে, রাজনৈতিক দলগুলো মনে রেখেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। না, মনে রাখেনি বলে তো সরকারকে পালিয়ে যেতে হয়েছে, সরকারকে পালিয়ে যাইতে হয়েছে। যারা দুর্দান্ত প্রতাপশালী, যারা বলতেন বলে উমুকের কন্যা পালায় না, তিনি তো পালিয়েছেন। তাহলে এই একই পরিণতি ভোগ করতে হবে যদি আজকের পরিবর্তনের কথা যদি রাজনৈতিক দলেরা মনে রাখে। আপনি কেন হতাশ হচ্ছেন? আমি তো আশাবাদী মানুষ, আমি তো মনে করি আসলে আমাদের হেরে যাওয়ার বা ফেল করার আর কোনো সুযোগ নাই, আমাদেরকে জিততেই হবে। নিশ্চয়ই, কিন্তু ভোটের যে সংস্কৃতির কথা আমরা বলছি, অর্থাৎ বিগত 16-17 বছর আগ পর্যন্ত আমরা ভোট দেখেছি। ভোট মানে বাংলাদেশে একটি বিরাট উৎসব, এবং সেই ভোটে প্রত্যেকজন মানুষ যারা ভোটার তারা অংশগ্রহণ করেছেন।
কিংবা আমি যদি আবার বিগত 3টি নির্বাচনের কথা বলি, আপনি নিজেও বলছিলেন যে দিনের ভোট রাতে হয়েছে, কিংবা আমি নিজে ভোট কেন্দ্রে গিয়ে হয়তো দেখেছি আমার ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে। সেই সংস্কৃতিগুলো, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা এখন নির্বাচন কমিশনের কাছে সামনে কতখানি বড় চ্যালেঞ্জ? খুবই সহজ, কারণ তাদের কোনো পিছুটান নেই। তারা সরকারি রাজনৈতিক দল কর্তৃক নিয়োগপ্রাপ্ত নন, তারা রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ নন। ভালো করে মনে রাখবেন আপনি যে তাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদের দায়বদ্ধতা শুধু একটাই, জনগণের কাছে, যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। তাহলে ওনারা ব্যর্থ হবেন কেন? ওনাদের তো এই দায়িত্ব নিয়ে ওনারা আসেননি যে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবেন। উনি তো এই দায়িত্ব নিয়ে আসেননি যে বিএনপি তাকে নিয়োগ করেছেন, বিএনপি প্রপোজ করেছেন, বিএনপির পক্ষে তাকে সাফাই গাইতে হবে, বা আওয়ামী লীগ নেই অথবা আওয়ামী লীগের বিপক্ষে কাজ করতে হবে, এমনটি তো নয়। তাহলে তারা পরাজিত হবেন কেন? তারা হারবেন কেন? তারা কেন নিজেদেরকে গৌরবান্বিত করবেন না? কেন নিজেদেরকে এই অবারিত যে সুযোগটা এই 24-এর তরুণ মুক্তিযোদ্ধারা দিয়ে গেলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন না? আমার তো মাথায় আসে না। আরেকটি কথা হলো, ওই যে আমি বললাম যে আইন শৃঙ্খলা বাহিনী, তার তো কোনো রাজনৈতিক দল নেই, তার বিএনপি নেই, তার আওয়ামী লীগ নেই, তার জাতীয় পার্টি নেই, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই, তারা ক্ষমতায় যেতে চায় না, তাদের কোনো পার্টি নেই, তাদের কোনো দল নেই, তো কেন আইন শৃঙ্খলা বাহিনী একটা দলের পক্ষে কাজ করবে? কিন্তু এখানে যদি আমি একটু সম্পর্ক প্রসারকে করতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বলি, বিগত সময় তত্ত্বাবধায়ক সরকারের আমাদের সামনে আসলে যে উদাহরণ আছে সেটি খুব একটা ভালো নয়। আমরা 1-11 দেখেছি, আমরা বিরাজনীতিকরণের চেষ্টাও দেখেছি। সেরকম কোনো চেষ্টার আভাস কিংবা প্রয়াস হতে পারে কিনা 2024? না, এরকম আমি মনে করছি না, একদমই মনে করছি না। 2024-এ যেটি হবে, একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেটি কবে হবে এটি অন্তর্বর্তীকালীন সরকারই নির্ধারণ করবে। তবে আমি এখন পর্যন্ত ওই একটা বিশ্বাসে আমি অবিচল যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কারণ রাজনৈতিক দলগুলো, যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, যারা বৃহৎ রাজনৈতিক দল, সুষ্ঠু নির্বাচন হলে যারা ক্ষমতার 1টা 2টা 5টা 20টা যে আসন যারা পাবেন, তাদের মধ্যে কিন্তু দেখবেন এক ধরনের ঐক্যতান কিন্তু তৈরি হয়েছে। সেটি হলো কি, যে একটি যৌক্তিক সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেখানে যেখানে সংস্কার করা দরকার, সেই সংস্কারটিকে গতি বৃদ্ধি করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং ইভেন বিএনপি একবারের জন্য বলেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, বিএনপি একবারের জন্য বলেনি তাদেরকে নির্বাচনী ব্যবস্থা থেকে বিরত রাখা হোক, বরং তারা বারবার বলছে যে জনগণই সিদ্ধান্ত নেবে যারা এই 1581 জন মানুষকে হত্যা করলো তাদেরকে ক্ষমতায় বসাবে নাকি তাদের ক্ষমতার থেকে দূরে রাখবে। সেই নির্বাচন তো আসলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিশ্চয়ই আমরা এবার দেখতে চাই, কিন্তু প্রতিটি রাজনৈতিক যে দল, আওয়ামী লীগ, তাদেরকে হয়তো এবারের রাজনীতিতে বা এবারের নির্বাচনের মাঠে দেখা যাবে না, এটা অনেকটাই স্বাভাবিক। কেন এখন পর্যন্ত কোন রাজনীতি করা হয়নি? শুধু নিষিদ্ধ নয়, এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল, কোন সরকারের উপদেষ্টা বা কোন সরকারি সংস্থা বলেননি যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সেই সম্ভাবনা আছে বলে কি আপনি মনে করেন? কেন নয়? পরে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? দেখেন, যারা পাল্টা কু করতে চায়, যারা এখানে লাশের কাউন্ট করে বলে যে আমাকে তো 217টা আমি খুনি হয়ে গেছি, আমি সার্টিফিকেটধারী খুনি, তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না কেন? এত বড় একটা দল। তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, ডক্টর হাসানাত আলী, সেখানে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে তাদের তো অনেক ধরনের জোর আছে, তারা লুটপাট করেছে একটা বিরাট অঙ্কের অর্থ, সেই অর্থ নিশ্চয়ই তারা কোথাও না কোথাও সরিয়ে রেখেছে, সেগুলো দিয়ে আসলে তারা কোনো না কোনো ভাবে এক ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারে কিনা এই নির্বাচনে? সেই সম্ভাবনা আছে? আমার মনে হয় না যে এই সক্ষমতাটুকু জনগণ প্রদর্শন করতে দেবে তাদের। জি, আমরা এই জায়গাগুলোতে আসবো। আরো একটি বিরতির সময় হয়েছে। জেরুসালেম দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেরুসালেম দেশ সাম্প্রতিক দেখছেন। ডক্টর হাসানাত আলী, আমরা যে প্রশ্নে ছিলাম, আপনি বলছিলেন যে আওয়ামী লীগকে মাঠে দেখা যেতেও পারে নির্বাচনের মাঠে, যেহেতু তারা এখনো রাজনৈতিকভাবে নিষিদ্ধ নয়, কিংবা রাজনৈতিকভাবে কোনো দলকে নিষিদ্ধ করা হোক, সেই সংস্কৃতিতেও আসলে আমরা ফিরে যেতে চাই না। কিন্তু তাদের আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করার মতন যোগ্যতা আছে কিনা সেটি তো একটি বড় প্রশ্ন, কিংবা এই নির্বাচনে তারা আসলে কোনো না কোনোভাবে নানানভাবে পরিকল্পিতভাবে অনেক ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে কি না, আমি সেটা আশঙ্কা করছি না। তবে দেখেন, আমি মনে করতে চাই যে আওয়ামী লীগের মতো একটি দল, কেন আপনি এটি ভাবছেন, যারা দুর্দান্ত প্রতাপের সাথে নিজেদের অন্যের গলা টিপে ধরে সমস্ত বাক স্বাধীনতাকে হরণ করে দেশটাকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে যারা লুটপাট করলেন, সেই লুটপাটের অর্থের জোর তো তাদের নিশ্চয়ই এখনো আছে। সেই লুটপাটকারীদেরকে তো দেশে পাওয়া যাচ্ছে না। তারা তো সবাই তো আমার দেশ থেকে সম্পদ লুটপাট করে বিদেশে বিলাসী জীবনযাপন করছে।
তাদেরকে এখন পর্যন্ত রাজনীতি করতে কেউ বারণ করেনি, কিন্তু ষড়যন্ত্র যখন করে তখন কিন্তু জনগণ দাঁড়িয়ে যায়, ছাত্ররা দাঁড়িয়ে যায়। তারা নির্বাচনে দাঁড়াক, জনগণের কাছে ক্ষমা চাক, ভুল স্বীকার করুক, এই যে হত্যাগুলো হলো সেই হত্যাকারীদের বিচার হবে, তার পক্ষে দাঁড়াক, মানুষ নিশ্চয়ই তাদেরকে সাদরে গ্রহণ করবে যদি তারা ভালো কিছু করে থাকে। তাহলে তারা যদি ভালো কিছু করে না থাকে এবং এই 18 বছরের অবিচার, অনাচার, হত্যা, টাকা পাচার, প্রতিষ্ঠান ধ্বংস করা, গুম খুন, এই জন্য যদি জনগণ তাদেরকে ঘৃণা করে, জনগণ যদি ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করে, আপনার আমার তো কষ্ট পাওয়ার কিছু নেই। তাদেরকে নিয়ে আসলে এখনকার যারা রাজনৈতিক দল আছেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বরত আছেন তারা খানিকটা চাপে আছেন কিনা? না দেখেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার চাপে আছেন কিনা এটা তো আমার পক্ষে বলা খুবই ডিফিকাল্ট সরকারের বাইরের একজন মানুষ হিসেবে। তবে আমি মনে করি না যে চাপ সৃষ্টি করার মতো কোনো নৈতিক জায়গায় আওয়ামী লীগ এই মুহূর্তে আছে। কারণ যত সব অপকর্ম তারা করে গেছে, কালকে দেখলাম যুবলীগের এক নেতা 28টা গুলি একাই করেছেন। তো এই সমস্ত জল জ্বলন্ত উদাহরণ যখন মানুষের সামনে থাকে, ব্যাংক লুট করা, টাকা লুট করা, বাড়ি লুট করা, ঘর লুট করা, হত্যা, খুন, গুণ, ইলিয়াসের পরিবার এখনো জানে না, চৌধুরী আলমের পরিবার জানে না বেঁচে আছে কি বেঁচে নেই, কত আয়না ঘর আমরা দেখলাম। মানুষ তো এগুলোর থেকে মুক্তি চায় এবং এগুলোর জন্য তা আওয়ামী লীগ একটা ঘৃণিত, মানে কি বলবো, যে একটা দলে পরিণত হয়ে গেছে তারা, যে জনগণের কথা বলে, জনগণের সেবক হবার কথা বলে তারা জনগণকে যেভাবে শোষণ করেছে, সেই শোষিতরা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জনগণের ভোটে, তাহলে তো বুঝতে হবে আমাদের কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী নির্বাচনে একেবারেই তাদের সামনে নিয়ে আমি ঠিক সেই কথাটাই বলছিলাম। কিন্তু আবার আপনি যে নির্যাতনের কথা বলছেন, নিপীড়নের কথা বলছেন, সেটি বিএনপির রাজনৈতিক দল হিসেবে হোক কিংবা জামায়াতে ইসলামী সহ ডানপন্থী, বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকেই সেই নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগের নানানভাবে আমরা দেখেছি রাজনৈতিকভাবে তাদেরকে নিষিদ্ধ করারও এক ধরনের একেবারে ধারায় শুরু হয়েছিল, সেইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। কিন্তু নির্বাচনে যদি আসলে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে বেছে নেওয়ার যে জায়গাটিতে আমরা বলছি বারবার, সেটি কতখানি লেভেল প্লেইং ফিল্ড আসলে আপনি সেই জায়গায় যাচ্ছেন কেন? এখন পর্যন্ত কোনো একটি রাজনৈতিক দল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা বারবার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। তাহলে আপনি কেন সেই নেগেটিভ আলোচনাটা করছেন? বরং আমরা তো চাইবো যে সত্যি তারা যদি জনগণের পক্ষে কাজ করে থাকে, নির্বাচন আসবে, না আমি তো সেটাই বলছি যে এতগুলা ঘটনা ঘটার পরে তারা এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চেয়েছে, অনুশোচন হয়েছে, দুঃখ প্রকাশ করেছে, এরকম ঘটনা তো আমরা দেখিনি তো এরকম ঘটনা। অতএব তারা তাদের কৃতকর্মের জন্য যদি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়, তাহলে কার কি বলার আছে আমাকে বলেন। কিন্তু অনেক সময় বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতিতে নানানভাবে আসলে তৃতীয় কোনো পক্ষ মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করে। পানি যখন ঘোলা হয়ে যায় সেই সময়ে আসলে সেই ঘোলা পানিতে মাছ ধরা তাদের জন্য অনেকটাই সুবিধাজনক হয়। সেরকম পানি ঘোলা হওয়ার সম্ভাবনা কতখানি? দেখেন, আমি এরকম কোনো সম্ভাবনা আপাতত আমি দেখি না। তবে ষড়যন্ত্র তো থেমে নেই। ষড়যন্ত্র যারা করে তারা কিন্তু সবসময় কোনো না কোনো প্লট তৈরি করতে চায়। দেশবাসী সজাগ আছে, আমার তরুণ এই সন্তানরা সজাগ আছে। এ সমস্ত অপকর্ম নস্যাৎ হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের ভোটে। সেটি মূল দায়িত্ব হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার সাহসের সাথে দায়িত্ব পালন করবে। সেটা এই জাতির একটি ক্ষুদ্র অংশ হিসাবে আমি এই আহ্বানটা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে যদি আমি বলি রাজনীতির মাঠে তারা নতুন কিন্তু যথেষ্ট প্রভাবশালী একটি শক্তি। নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলছি নানানভাবে সমীকরণ পাল্টে যেতে পারে, যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপির মতো বড় রাজনৈতিক দল তারাও আসলে ছাত্রদের রাজনৈতিক দল গঠিত হতে পারে কিনা সেই বিষয়ে যথেষ্ট চাপে আছে, সেটি নিয়ে অনেক সমালোচনার জায়গা আছে। আপনি কি মনে করছেন ছাত্রদের রাজনৈতিক দল গঠিত হলে সেটি আমাদের জন্য কেমন হতে যাচ্ছে? দেখেন, ছাত্র কেন, আমরা যারা কথা বলি ভাইস চ্যান্সেলরও দল গঠন করতে পারি, বাধা আছে আইনে? যদি আমার এই সন্তানরা যদি একটি নতুন রাজনৈতিক দল গঠন করে নিবন্ধিত হয়ে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সমস্যাটা কোথায়? জনগণ যদি তাদেরকে ভোট প্রদান করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে, তা আপনার আমার বা রাজনৈতিক দলগুলোর সমস্যাটা কোথায়? আমরা তো চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই সুষ্ঠু নির্বাচনে সমস্ত ক্রিয়াশীল দল অংশগ্রহণ করবে, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে, দেশ পরিচালনা করবে। ওই 24-এর মূল চেতনায় মেধাবীদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আবেদ আলী কোটার পিএসসি নয় বরং মেধাবী কোটাদের পিএসসি হবে। বিশ্ববিদ্যালয় পরিবারতন্ত্র হবে না, বরং বিশ্ববিদ্যালয়ের মেধা, মনন, গবেষণার চর্চা হবে।
সেই বিষয়গুলো তো আমরা দেখতে চাই। যে সুষ্ঠু নির্বাচনের শপথ আজ নির্বাচন কমিশনার নিয়েছেন, সেই শপথ আসলে আমরা সেই স্বপ্নকে কতখানি বাস্তবায়িত হতে দেখব, সেই শপথকে আমরা কতখানি দৃশ্যমান হতে দেখব? আমি আবারও আপনাকে বলি, শপথ তাদের সফল ওনাদেরকে হতেই হবে, এবং ওনারা হবেন এই কারণে যে সরকারটি আছে সেই সরকারের তো কোনো এজেন্ডা নাই, সেই সরকারের তো কোনো মার্কা নাই, সেই সরকারের কোনো নির্বাচনী প্রতীক নাই, সেই সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এটি একেবারে শতভাগ নিশ্চিত। তাহলে সেই নির্বাচন কমিশন কেন সুষ্ঠুভাবে কাজ করবেন না? যদি সুষ্ঠুভাবে কাজ না করে প্রত্যাখ্যাত হবেন জনগণের দ্বারা, 24-এর মুক্তিযোদ্ধাদের দ্বারা। আমি মনে করি না যে ওনাদের দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের মধ্য দিয়ে যে জায়গায় দাঁড়িয়ে থেকে নতুন একটি রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে এনেছেন, ওনারা নিজেরা আত্মহত্যা করবেন, ওনারা বিষ পান করবেন, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বেন, এমনটি আমি মনে করছি না। এবারে যদি আসলে একটি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে না পারি রাষ্ট্রের সামনে, সেক্ষেত্রে সেটি একেবারে আত্মহত্যা সামিল হবে। সেটি যেমন সত্যি, তেমনি আসলে বাংলাদেশে যারা সাধারণ জনগণ আছেন তারা দীর্ঘদিন নির্যাতন নিপীড়ন দেখেছেন, এবং একটি বড় রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি কিভাবে বিস্তার করতে হয় জোর খাটিয়ে, সেটিও আমরা দেখেছি। সেখান থেকেও আমরা বেরিয়ে আসতে চাই। সব রাজনৈতিক দলগুলো আসলে মানুষের কথা ভাববে কিনা, নির্বাচনের আগে তারা যে কথা দিয়েছে নির্বাচনের পর তারা ঠিক সেই কথাগুলো মেনে চলবে কিনা, সেই জবাবদিহিতে আমরা কিভাবে নিশ্চিত করব? আমি আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি, শুধু একটা জায়গায় দাঁড়াই আমরা, যে 5 বছর পর পর দেশে একটি নির্বাচন হবে, এমন পদ্ধতিতে নির্বাচন হবে যেখানে রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকবে না। কি নাম হবে তার আমি জানি না, এটা কি তত্ত্বাবধায়ক হবে নাকি অন্তর্বর্তীকালীন হবে না কি নামে হবে আমি জানি না। বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বলছে যে যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে ভোট সুষ্ঠু হয় না, 73-এ হয়নি। নির্বাচন কমিশন যখন গঠন হয়েছে সেখানে একটা প্রশ্ন আসতেই পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আসলে বড় এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে কিনা, সেটি নিয়েও তো একটি প্রশ্ন আছে। আমি তো মনে করি যে এই মুহূর্তে রাজনৈতিক দলের সাথে একটি চমৎকার সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, নির্বাচন কমিশন ভোটার লিস্ট সংশোধন করবেন, ডিমিউটিলাইজেশন যদি করার দরকার সেগুলো করবেন, কাজ তো শুরু হয়ে গেছে, বিরোধ থাকবে কোথায়? তারাও ভোট চায়, নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়, অন্তর্বর্তীকালীন সরকারও চায় যে একটি মোটা দাগে সংস্কারের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার যেন দীর্ঘস্থায়ীভাবে প্রয়োগ করা যায়। রাজনৈতিক দলগুলো সেগুলোই চায়, এখানে বিরোধের কিছু নাই। বরং আমি মনে করব যে এই দুই পক্ষের মধ্যে একটি চমৎকার সুসমন্বয় প্রতিষ্ঠিত হবে, এবং জনগণ, রাজনৈতিক দল যেহেতু জনগণের পক্ষে কথা বলে, তাদের যেহেতু একটি জনগণের প্রেশার আছে এবং তারা ক্ষমতায় যেতে চায় সঙ্গত কারণে, এবং ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হওয়া উচিত সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বৈষম্যহীন নির্বাচন। সেই নির্বাচনের জন্য আমরা হাঁটা শুরু করেছি, সেই প্রত্যাশা আমরাও রাখতে চাই। সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই, ভোটের সংস্কৃতি ফিরুক বাংলাদেশে, সেই প্রত্যাশা রেখে শেষ করতে চাই। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।